নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নয়াদিল্লির উৎসাহে ভাটা কেন। অনেকে এটা লক্ষ্য করেছেন যে তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লির কর্তা ব্যক্তিদের খুব একটা হেলদোল নেই। তুলনায় চীনা কর্তৃপক্ষ এবং বাংলাদেশের ঢাকায় অবস্থিত চীনের দূতাবাস অত্যন্ত তৎপর যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তারা তাদের দেশে নিয়ে যেতেন। এবং বাংলাদেশ মিডিয়া ও সরকারের বিভিন্ন সূত্র থেকে যে খবর পাওয়া যাচ্ছে যে আগামী মাসে অর্থাৎ জুন মাসের শেষ দিকে, বিশেষ করে তৃতীয় সপ্তাহের শেষ লগ্নে তারেক রহমান বেজিং সফরে যেতে পারেন। এবং বাংলাদেশের সরকারি মহল থেকে বিষয়টিকে এইভাবে বলা হচ্ছে যে চীনের বিশেষ আগ্রহে এই সফর হতে যাচ্ছে, এইরকমই একটি আভাস দেওয়া হচ্ছে। অর্থাৎ এটা বলার চেষ্টা হচ্ছে যে তারেক রহমান নন, চীন খুব করে চাইছে যে তিনি বেজিং সফর করুন। এবং সদ্য খলিলুর রহমান, যিনি বাংলাদেশের বিদেশ মন্ত্রী, তিনি চীন সফর করে এসেছেন এবং সেই সফরে যে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে নানান ইস্যুতে, সেখানে চীনা নেতৃবৃন্দ তারা আভাস দিয়েছেন, কখনো স্পষ্ট বলেছেন যে এই বিষয়গুলি নিয়ে আরও বিশদ আলোচনা হতে পারে প্রধানমন্ত্রী স্বয়ং চীন সফর করলেন। ফলে বোঝা যাচ্ছে যে চীন চাইছে যে তারেক রহমানকে সবার আগে তারা প্রধানমন্ত্রী হিসেবে তাদের দেশে নিয়ে যেতেন। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন এবছর 17ই ফেব্রুয়ারি। তারপর এখনো পর্যন্ত তিনি বিদেশ সফর করেননি। মোটামুটি ভারতের প্রতিবেশী দেশে নতুন নেতৃত্ব অর্থাৎ নতুন প্রধানমন্ত্রী হলে পরে তাদের অধিকাংশরাই প্রথমে ভারত সফরে আসেন। বাংলাদেশে শেখ হাসিনা ক্ষেত্রে তো এইটা খুবই প্রচলিত ছিল। এছাড়া ভুটান, নেপাল, নেপালের আগের প্রধানমন্ত্রী অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রী নন, আগের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, তিনি অবশ্য প্রথম চীন সফরে গিয়েছিলেন, পরে এসেছিলেন ভারত সফরে। কিন্তু শ্রীলঙ্কায় যিনি নতুন প্রধানমন্ত্রী হলেন, তিনি কিন্তু প্রথম ভারত সফরে এসেছেন। এখন যে কথা বলছিলাম যে ভারতের তরফে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তার দিল্লি সফরের বিষয় নিয়ে কিন্তু খুব একটা তৎপরতা দেখা যাচ্ছে না। এখন এটা আলোচনায় এসেছে এই জন্যে যে তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হলেন বা তার অব্যবহিত আগের কিছু দিনের যদি ভারত সরকারের তৎপরতাগুলি দেখা যায়, তাহলে এখন মনে হচ্ছে যে তার ভারত সফর নিয়ে খুব একটা আগ্রহ নয়াদিল্লির তরফে দেখানো হচ্ছে না। যেমন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এই খবর যখন নিশ্চিত হয়, তখন প্রথম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছা জানান এবং তাকে ফোন করে শুভেচ্ছা জানান এবং ফোনেই তাকে বলেন যে আপনি যত দ্রুত সম্ভব সপরিবারে অর্থাৎ স্ত্রী কন্যা সহ ভারত সফরে আসবেন। এরপরে আমরা জানি যে খালেদা জিয়ার মৃত্যুর পরে ভারত যেভাবে শোক ব্যক্ত করেছে এবং প্রয়াত নেত্রীর প্রতি তার যে স্মৃতির প্রতি যে সম্মান জ্ঞাপন করেছেন, সেটা নিয়েও কিন্তু দুদেশের মিডিয়াতে এবং কূটনৈতিক মহলে খুব ইতিবাচক আলোচনা হয়েছে যে ভারতের তরফে খালেদা জিয়ার স্মৃতির প্রতি একটা উল্লেখযোগ্য তাৎপর্যপূর্ণ মর্যাদা জ্ঞাপন করা হয়েছে। এই বিষয়টি সকলেই একমত ছিলেন। এবং এটাও জানা যাচ্ছিল যে তারেক রহমান যাতে প্রথম ভারতেই আসেন সেই ব্যাপারে ভারত সরকার যথেষ্ট আগ্রহী এবং দুদেশের মধ্যে আলাপ আলোচনা চলছে, এই রকম কথাবার্তা খানিকটা মিডিয়াতেও এসেছিল। খলিলুর রহমান যখন দিন কয়েক আগে চীন সফরে যান, সেদিন ঢাকা থেকে বিমানে ওঠার আগে তিনি সাংবাদিকদের বলেছিলেন যে জুনের শেষ দিকে চীন অথবা ভারত দুদেশের যে কোনো একটিতে প্রধানমন্ত্রী যেতে পারেন। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে চীন সফর নিয়ে তৎপরতাটা বেশি, তুলনায় ভারত সরকারের তরফে কিন্তু তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। এটাও জানা যাচ্ছে যে তারেক রহমান নিজেও ব্যক্তিগতভাবে চীন সফরের ব্যাপারে আগ্রহী এবং চীনের রাষ্ট্রদূত, ঢাকায় যিনি চীনের রাষ্ট্রদূত, তিনি অত্যন্ত তৎপর হয়ে উঠেছেন। বিশেষ করে খলিলুর রহমান চীন থেকে সফর করে ফেরার পর থেকে বাংলাদেশের চীনের রাষ্ট্রদূত খুব তৎপর যে এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী তার দেশে সফরে যাবেন। এখন এবারে আসি যে ভারত সরকারের তরফে
যে উৎসাহ উন্মাদনাটা দেখা যাচ্ছিল এবং যেটা নিয়ে কূটনৈতিক মহলে খুব আলোচনাও হচ্ছিল যে ভারত বোধহয় একটু আগ বাড়িয়ে বেশি মানে সৌহার্দ্য, বেশি বন্ধুত্বের বার্তা দিচ্ছে তারেক রহমানের সরকারের প্রতি, এই ধরনের আলাপ আলোচনাও কিন্তু কেউ কেউ করেছেন। এবং এটা ভারতের কূটনৈতিক মহল থেকে তার একটা ব্যাখ্যাও দেওয়া হয়েছিল যে যেহেতু দীর্ঘদিন শেখ হাসিনার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি প্রায় 2 দশক পর ক্ষমতায় এসেছে, ফলে তাদের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করতে হবে। সেই কারণেই ভারত এই বার্তাটি স্পষ্ট করতে চেয়েছিল যে কোনো দল বা ব্যক্তি নয়, ভারত আসলে একটা দেশের সাধারণ মানুষ যাদেরকে নির্বাচিত করে ক্ষমতায় প্রতিষ্ঠা করে তাদের সেই সরকারের সঙ্গেই ভারত কাজ করতে আগ্রহী। অর্থাৎ হাসিনার সঙ্গে যেমন একটা অনন্য উচ্চতায় সম্পর্ক গড়িয়েছিল শেখ হাসিনার আমলে, তেমনভাবেই বিএনপি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের সঙ্গেও ভারত সম্পর্ক গড়তে আগ্রহী। এখন এই যে অনাগ্রহের বিষয়টা, অর্থাৎ সফর নিয়ে যে ভারতের তরফে তেমন একটা তৎপরতা দেখা যাচ্ছে না, এটা নিয়ে অনেকগুলি কারণ আলোচনায় আসছে। এক তো হচ্ছে যে ভারত মনে করছে যে পাকিস্তান এবং চীনের সঙ্গে বিএনপি সরকার যেভাবে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে সেটার সঙ্গে বিগত ইউনূস সরকারের কোনো ফারাক নেই। ভারত তৃতীয় কোনো দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে কখনোই প্রশ্ন তুলতে রাজি নয়, কিন্তু ভারতের কতগুলি ন্যায্য বিষয়ে তারা জবাব চায় বা ব্যাখ্যা চায়। যেমন ধরা যাক, তিস্তার জল বন্টন নিয়ে প্রায় 1.5 দশক হয়ে গেল যে চুক্তিটি হয়নি, এবং তারেক রহমানের সরকার এবং সে দেশের বিএনপি নেতৃত্ব, জামায়াতে ইসলামী নেতৃত্ব অর্থাৎ শাসক বিরোধী সকলেই দাবি করছেন যে তিস্তার জলের বন্টনের একটা সুষম বন্টনের একটা চুক্তি স্বাক্ষরিত হোক। ভারতকে তারা এই ব্যাপারে খানিকটা চাপই দিচ্ছে বলা চলে। কিন্তু যখন এই তিস্তার জল নিয়ে আলোচনা হচ্ছে সেই সময় দেখা গেল যে খলিলুর রহমান বিদেশমন্ত্রী বাংলাদেশের, তিনি চীন সফরে গিয়ে তিনি চীনা কর্তৃপক্ষকে অনুরোধ করলেন যে বাংলাদেশে যে তিস্তা মহাসেচ পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার কথা সেটা যেন চীন বাস্তবায়ন করে, এর জন্য অর্থ সামগ্রী যা যা দরকার সেটা যেন চীন দেয় এবং প্রযুক্তিগত সহায়তা যেন চীন দেয়। যদিও শেখ হাসিনা তার জমানার একেবারে শেষ দিকে চীন সফর থেকে ফিরে এসে ঘোষণা করেছিলেন এবং সরকারি পর্যায়ে চিঠিপত্র আদান প্রদান হয়েছিল যে এই তিস্তা মহাপরিকল্পনায় এটা বাস্তবায়ন করবে ভারত। এবং ভারত সেই মতো বাংলাদেশকে কিছু প্রস্তাবও দিয়েছিল যে তারা এই কাজটি কিভাবে সম্পন্ন করতে চায়। কিন্তু দেখা গেল যে তিস্তার জল চুক্তি নিয়ে আলোচনা এবং তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন নিয়ে ভারতের সঙ্গে আলোচনার মাঝখানে চীনকে এই প্রকল্পের বরাত বাংলাদেশের তারেক রহমানের সরকার দিয়ে দিল। ভারত এটা মনে করছে যে এটা চূড়ান্ত অসৌজন্য এবং এটা এক ধরনের বিশ্বাসঘাতকতা। আরও একটি বিষয় আছে, সেটি হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতের কিছু বক্তব্য আছে যে পাকিস্তানের সঙ্গে যে সামরিক চুক্তিগুলি হচ্ছে এবং বোঝাপড়াগুলি হচ্ছে সেগুলি ভারত মনে করছে যে তাদের পূর্ব সীমান্ত এবং উত্তর পূর্ব সীমান্তের জন্যে উদ্বেগজনক। ভারত কূটনৈতিক চ্যানেলে বাংলাদেশকে এই বিষয়গুলি অবহিত করছে। প্রকাশ্যে এখনো পর্যন্ত ভারত সরকার এই নিয়ে তাদের অভিযোগগুলি আনেনি, কিন্তু কূটনৈতিক চ্যানেলে তারা বলার চেষ্টা করছে যে ভারতের নিরাপত্তাকে বিঘ্নিত করে বাংলাদেশ যদি কোনো পদক্ষেপ করে সেক্ষেত্রে ভারতের কিন্তু বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চালিয়ে যাওয়া কঠিন হবে। পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আরও অনেকগুলি বিষয় আছে, যেমন সম্প্রতি আমি একটি ভিডিওতে বলেওছি যে শিক্ষা ক্ষেত্রে ভারতের সঙ্গে যে ছাত্রদের পড়তে আসা ভারতে সেটাকে হঠাৎ করেই বন্ধ করে দিয়ে পাকিস্তানে বাংলাদেশের ছাত্রছাত্রীদের মানে উচ্চশিক্ষার জন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। যদিও পাকিস্তানের উচ্চশিক্ষার মান আন্তর্জাতিকভাবে অত্যন্ত নিম্নমানের এবং পৃথিবীর বহু দেশেই পাকিস্তানের শিক্ষাঙ্গনের সার্টিফিকেটের কোনো বৈধতা নেই। এছাড়া সরকারি আধিকারিকদের যে প্রশিক্ষণ ভারতের মুসৌরিতে হতো সেখানে বাংলাদেশের আধিকারিকরাও আসতেন, তাদেরকে এবার মুসৌরিতে না পাঠিয়ে তারেক রহমানের সরকার পাঠিয়েছে লাহোরে পাকিস্তান সিভিল সার্ভিস একাডেমিতে প্রশিক্ষণের জন্য। যদিও বাংলাদেশের অনেকেই বলছেন যে বাংলাদেশের প্রশাসনিক পরিকাঠামোর সঙ্গে ভারতের খানিকটা মিল আছে বা অনেকটা মিল আছে, তুলনায় পাকিস্তানের সঙ্গে কোনো মিল বা সাযুজ্য নেই।
এগুলো তো আছে, এবং ঘন ঘন পাকিস্তানের সামরিক কর্তা, পাকিস্তানের বিভিন্ন কর্তা ব্যক্তির সফর, এটা একেবারে বলা যায় যে মানে রুটিন বেড়ানোর মতন হয়ে গেছে। হঠাৎ করেই দেখা গেল যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একেবারে লোক লস্কর বিরাট বাহিনী নিয়ে, এমনকি তার নিরাপত্তা, বিশেষ নিরাপত্তা বাহিনী নিয়ে ঢাকায় উপস্থিত হলেন। তার সঙ্গে যে মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গোয়েন্দা তথ্য বিনিময়। এখন গোয়েন্দা তথ্য বিনিময়ের প্রসঙ্গে বলা হচ্ছে যে এখানে মাদক এবং মানব পাচার রোধে এই গোয়েন্দা তথ্য বিনিময়ের মানে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কিন্তু অনেকেই মনে করছেন যে এই চুক্তির মধ্য দিয়ে ভারত যে সমস্ত গোয়েন্দা তথ্য বাংলাদেশের সঙ্গে শেয়ার করবে বা বিনিময় করবে, সেগুলিও পাকিস্তানে পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা প্রবল। ফলে এটাও ভারত মনে করছে যে এটা কতগুলি একতরফা সিদ্ধান্ত তারেক রহমানের সরকার অল্প দিনে অতি দ্রুত কতগুলি স্পর্শকাতর সিদ্ধান্ত যা নিচ্ছে, যেগুলি ভারতের জন্য অত্যন্ত অত্যন্ত বিরক্তিকর এবং দুশ্চিন্তার। এছাড়া আরো কতগুলি অভ্যন্তরীণ বিষয়ও কিন্তু সম্প্রতি ঘটেছে, যে কারণেও কিন্তু ভারত এই মুহূর্তে তারেক রহমানের ব্যাপারে খুব আগ্রহ হয়তো তারা দেখাতে চাইছে না। যার সম্ভাব্য কারণ হিসেবে অনেকে বলছেন যে বিজেপি অসমে দ্বিতীয়বার সরকার গঠন করেছে এবং পশ্চিমবঙ্গে প্রথমবার তারা সরকার গঠন করেছে। এখন এই যে সরকার গঠন করেছে তাতে একটা বিরাট বড় অনুঘটকের ভূমিকা পালন করেছে বিজেপির এই ইস্যুটি, সেটি হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং তাদেরকে এদেশ থেকে বিতাড়ন করা হবে। এবং এইটা ছিল বিজেপির খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু, এবং বিজেপি নেতৃত্ব এটা একান্তে মানছেন যে এই ইস্যুতে এবার প্রচুর মানুষ, কোটির বেশি মানুষ যারা বিজেপির মানে ট্র্যাডিশনাল ভোটার নন, তারা বিজেপিকে ভোট দিয়েছেন, কারণ তারাও চান বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এদেশ থেকে বের করে দেওয়া হোক। এখন বিজেপি নেতৃত্ব এবং সরকারের একাংশ মনে করছেন যে এই যে বিজয় সম্পন্ন হয়েছে, এই সময় তারেক রহমানকে দিল্লিতে এনে রাজস্বিক অভ্যর্থনা, খাতির যত্ন করলে পরে বিজেপির এই যে নব্য ভোট ব্যাংক এবং বিজেপির নিজস্ব ভোট ব্যাংক, দুই ভোট ব্যাংকের কাছে খানিকটা নেতিবাচক বার্তা যেতে পারে যে যে দেশটা আমাদের দেশে এত বেশি অনুপ্রবেশকারী যে দেশ থেকে এসছে এবং যাদের বিরুদ্ধে জঙ্গি মানে অনুপ্রবেশের অভিযোগ রয়েছে, সেই দেশের প্রধানমন্ত্রীকে কেন এত বেশি মর্যাদা দেওয়া হলো, এই ধরনের প্রশ্ন বিজেপির কোর ভোট ব্যাংক ভোটার এবং বিজেপির নব্য ভোটারদের মধ্যে আসতে পারে। এই কারণেও মানে অনেকে মনে করছেন যে নয়াদিল্লি খানিকটা ধীরে চলো নীতি নিতে চাইছে। এই সমস্যাটা কিন্তু তারেক রহমানেরও আছে। তার কারণ বিশেষ করে এবারে দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশে ভারত বিরোধিতার সুর আবার নতুন করে চড়তে শুরু করেছে। তার মুখ্যত দুটি কারণ, সেটি হচ্ছে যে ইউনূস জমানাতে বা গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর নিপীড়ন নির্যাতন শুরু হয়েছিল, তখন শুভেন্দু অধিকারী বিজেপির সেই নেতা যিনি সীমান্ত অভিযান করেছিলেন, তো এইটা বাংলাদেশের আলোচনায় এসেছে। এছাড়া শুভেন্দু অধিকারী তার মন্ত্রিসভার প্রথম বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত করেন যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে যে বকেয়া কাঁটাতারের বেড়া যে জায়গায় নেই, প্রায় 500 কিলোমিটার এলাকা, সেইখানে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি 1.5 মাসের মধ্যে তার সরকার বিএসএফ এর হাতে তুলে দেবে। দেখা গেল যে এই সিদ্ধান্তটিকেও কিন্তু বাংলাদেশের সরকারি মহল এবং বিরোধী রাজনৈতিক দল তারা কিন্তু অত্যন্ত নেতিবাচকভাবে পোট্রে করছে। তারেক রহমান প্রধানমন্ত্রী, তার বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, তিনি তো খুব মানে জোর গলায় বলেছেন যে আমরা কাঁটাতারে বাংলাদেশ এবং বাংলাদেশিরা কেউ ডরায় না, এবং এই প্রসঙ্গে তিনি কিছু পুরনো তিক্ত অভিজ্ঞতা স্মরণ করেছেন, যেটা থেকে অনেকেই মনে করছেন যে এটা এক ধরনের যুদ্ধ উন্মাদনাকে উৎসাহিত করা। এর পাশাপাশি দেখা যাচ্ছে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, যাদেরকে জামায়াতেরই বি টিম বলা হয় এবং ভারত বিরোধিতায় যারা এই মুহূর্তে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করছে, তারাও প্রবলভাবে ময়দানে নেমে পড়েছে এবং তাদের নেতারাও নানান ধরনের হুমকি দিচ্ছেন, এই হলে এই করব, ওই হলে তাই করব। আবার দেখা যাচ্ছে যে ফরাক্কা ব্যারেজ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো মানে বিএনপির মহাসচিব এবং মন্ত্রিসভার দ্বিতীয় ব্যক্তি, তিনি প্রবলভাবে সরব যে ফারাক্কার জন্য বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল মরুভূমিতে পরিণত হয়ে গেছে, ফলে ফারাক্কা ব্যারেজকে নিয়ে একটা কোনো সিদ্ধান্ত করতে হবে।
তার পাল্টা হিসেবে দেখা যাচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরে পদ্মার মধ্যে একটি ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত বাংলাদেশ একতরফাভাবে নিয়ে নিল, যখন গঙ্গার জল বন্টন নিয়ে দুদেশের মধ্যে জল বন্টন চুক্তির পুনর্নবীকরণ নিয়ে দুদেশের মধ্যে আলাপ আলোচনা বিদ্যমান, তখন হঠাৎ করে বাংলাদেশ এই সিদ্ধান্তটি নিয়ে নিল যে তারা একটি ব্যারেজ বানাবে, এবং যেটা বিশেষজ্ঞরা বলছেন যে এই ব্যারেজ তৈরি হলে পরে ভারতে মানে নদিয়া এবং মুর্শিদাবাদে গঙ্গা পদ্মায় ভাঙনের তীব্রতা আরও বেড়ে যাবে। এইটা গেল আরেকটি বিষয়। তারেক রহমান নিজেও এই কারণে এখন আসতে চাইছেন না, তার কারণ বিরোধীরা তারা অভিযোগ করছে যে বিজেপি আসার ফলে ভারতে সংখ্যালঘুরা বিপন্ন, পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী সরকার হওয়ার ফলে সংখ্যালঘুরা বিপন্ন। এই যে অভিযোগগুলি মানে বিরোধীরা, বাংলাদেশে বিরোধী দলগুলি করছে, যেটা কূটনৈতিক এবং রাজনৈতিক মহলের বক্তব্য যে এর সঙ্গে খানিকটা বিএনপিরও সুর আছে, বিএনপিরও মদত আছে, তারাও এই বিষয়টিকে নিয়ে একটা শোরগোল বাঁধাতে চাইছে। ফলে এই সময় যদি তারেক রহমান দিল্লিতে আসেন এবং ভারত তাকে তার প্রাপ্য আতিথেয়তা মর্যাদা দেয়, তাহলে তার পক্ষে তার বিরুদ্ধে জামায়াতে ইসলামী এবং এনসিপি প্রবলভাবে নেমে পড়বে। আর দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে যে তারেক রহমান ভারত সফরে এসে কি নিয়ে ফিরবেন। তার কারণ বাংলাদেশের এখন যে মানসিকতা, যে জায়গাতে বাংলাদেশের ভারত বিরোধিতাটা গেছে, তাতে গঙ্গার জলের হিস্সা, উপযুক্ত হিস্সা এবং তিস্তার জল চুক্তি, এইটা হচ্ছে তাদের কাছে একটা মানদণ্ড। এমনকি বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান গত মাসে দিল্লিতে এসে বলেও গিয়েছেন যে দুদেশের সরকারের মধ্যে সম্পর্কের একটা বড় মাইলস্টোন হবে গঙ্গা চুক্তির পুনর্নবীকরণ। এখন এই চুক্তির পুনর্নবীকরণ নিয়ে কারিগরি পর্যায়ে, অফিসার পর্যায়ে যদি একটা ইতিবাচক অগ্রগতি না হয়, তাহলে এখন তারেক রহমান দিল্লিতে এসে কি নিয়ে ঢাকায় ফিরবেন। জল চুক্তিটা একটা বড় মানে একটা সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত কিন্তু তারেক রহমানের পক্ষে খালি হাতে ফিরে যাওয়ার সম্ভাবনাই বেশি। তিস্তার জল আমি বলেছি যে রাজনৈতিক কারণেই বিজেপি সরকারের পক্ষেও খুব একটা মানে সায় দেওয়া সহজ হবে না। তো এইরকম একটা পরিস্থিতি আছে, যখন মানে একদিকে ভারত, বাংলাদেশ সরকারের তারেক রহমানের সরকারের নানান ধরনের পদক্ষেপ, যেটাকে ভারত মনে করছে যে এটা তাদের একটা বিশ্বাসভঙ্গ। তার কারণ এই সরকার আসার আগে ভারত মনে করেছিল যে বাংলাদেশের অভ্যন্তরে মব কালচার বন্ধ হবে, জঙ্গি তৎপরতা বন্ধ হবে, ভারত বিরোধিতা বন্ধ হবে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হবে। দেখা যাচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের সংগঠনগুলি অভিযোগ করছে যে ইউনূস জমানা এবং তারেক রহমানের জমানায় কোনো ফারাক নেই, সংখ্যালঘুদের ওপর নিপীড়ন নির্যাতন চলছেই। গত মাস দেড়েক আগে তারেক রহমান সংখ্যালঘুদের সংগঠনগুলির সঙ্গে মিলিত হয়েছিলেন। সেই বৈঠকে তিনি আশ্বাস দিয়েছিলেন যে চিন্ময় কৃষ্ণ দাস, ইসকনের প্রাক্তন মানে সন্ন্যাসী এবং বাংলাদেশ সনাতন ঐক্য জোটের আহ্বায়ক, তার জামিনের বিষয়টি তিনি দেখবেন। কিন্তু দেখা যাচ্ছে আদালতে চিন্ময় কৃষ্ণের জামিনের মামলা যাতে না ওঠে, তার জন্য বাংলাদেশের আইনজীবীরা, সরকারি আইনজীবীরা তৎপরতা চালাচ্ছেন এবং জামিনের মামলায় তারা কঠোরভাবে জামিনের বিরোধিতা করছেন। এই সব বিষয়গুলো নিয়েও কিন্তু ভারত খানিকটা বিরক্ত, অস্বস্তিতে আছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে যে ধরনের অনুকূল পরিস্থিতি দুদেশের সম্পর্কের ক্ষেত্রে হবে বলে ভারত মনে করছিল, এখন কিন্তু ভারত সরকার ততটা আশাবাদী নয়। অনেকেই মনে করছেন যে সম্ভবত সেই কারণেই দিল্লির তরফে খুব একটা তৎপরতা নেই। নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, তিনি আগামী মাসের মাঝামাঝি সময়ে যাবেন। ফলে তিনি গিয়ে সব পরিস্থিতি বুঝে দিল্লিকে যে ফিডব্যাক দেবেন, তার উপরেই হয়তো তারেক রহমানের মানে ভারত সফরটা নির্ভর করছে। কিন্তু এবছর এই সফর হতে গেলে পরে তিনি কি প্রত্যাশা নিয়ে আসবেন আর কি নিয়ে ফিরবেন, এই নিয়ে আমার মনে হয় বাংলাদেশের মধ্যেও যথেষ্ট সংশয় আছে। আর ভারত কতগুলি ভূরাজনৈতিক ইস্যু এবং কিছু অভ্যন্তরীণ কারণেও তারেক রহমানকে এই সময়তেই একেবারে সাদরে আমন্ত্রণ করতে চায় এমনটি সম্ভবত নয়। অন্তত ভারত সরকারের কূটনৈতিক মহলের বিদেশ মন্ত্রকের মানে